চট্টগ্রাম সমুদ্র বন্দর দেশের হৃৎপিণ্ড, তাই এই বন্দরকে বাদ দিয়ে অর্থনৈতিক সম্ভাবনার পথ খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে বিশ্বের বড় বড় বন্দর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানানো হয়েছে। সকালে বন্দরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তার আশা, নেপাল ও ভারতের 7টি রাজ্য এই বন্দরের সাথে যুক্ত হলে বাংলাদেশ উপকৃত হবে। এর আগে সকাল 9:15টার দিকে তিনি ঢাকা থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম নিজ জেলা সফর। চট্টগ্রামে পৌঁছানোর পর সমুদ্র বন্দর পরিদর্শনে যান ডক্টর ইউনূস। সেখানে এনসিটি 5 প্রাঙ্গণে একটি সভায় যোগ দেন এবং বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং বাণিজ্যিক সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। দুপুরে যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠানে। এই চট্টগ্রাম বন্দর সেরা বন্দর হিসেবে আমরা রাখবো। এই জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি সেরা হবে না। এই কথাটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এবং তড়িৎ সিদ্ধান্তগুলো নিতে হবে। আমরা সবাই একমত হই, একযোগে এগিয়ে আসি, যেন আমরা সেটাকে সফল করতে পারি। আমাদের অর্থনীতি এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল হৃৎপিণ্ডে পরিণত করতে পারি। বন্দর ফ্যাসিলিটি দিলে এই পুরো বিস্তীর্ণ এলাকা, যার রক্ত সঞ্চালন যার এলাকাতে হবে, সেটা পেলে যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সামনে শাহরিয়ার আলম শাম্য নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত 12টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মধ্যরাতে শাম্যকে দেখতে হাসপাতালে ছুটে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আলম খান সহ তার সহপাঠী, বন্ধু, স্বজনরা। দ্রুত খুনিদের গ্রেফতারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের কর্মী সমর্থকরা। এ ঘটনায় রাজধানীর গ্রিন রোডে ও পূর্ব রাজারবাগ থেকে 3 জনকে আটক করেছে পুলিশ। রিপোর্ট আদ্দিন সজীবের। ক্যাম্পাসেই দুর্বৃত্তের ছুরিকাঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের এই ছাত্রের মৃত্যুতে বুকফাটা আহাজারি। ঘটনা মঙ্গলবার রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন শাম্য। এ সময় এক ব্যক্তির মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি শাম্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যতক্ষণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, ততক্ষণে দুনিয়ার জীবন শেষ হয় শাম্যের। শোক নামে পুরো বিশ্ববিদ্যালয়ে। এই খুনের ঘটনায় কারা জড়িত, কেন খুন করলো, সেই কারণ সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদেরকে অ্যারেস্ট করা। কেন আমার ক্যাম্পাসে বহিরাগত আসবে এবং এসে কিভাবে এইরকম একটা হত্যাকাণ্ড করে যায়, তার কিভাবে সাহসটা হয়? কেন প্রশাসন আগে থেকে সচেতন হয় না? স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্যকে দেখতে হাসপাতালে আসেন তার সহপাঠী, বন্ধু, স্বজন এবং ছাত্রদল নেতারা। হাসিনা পতন আন্দোলনের সম্মুখ সারির একজন নেতৃত্ব, তার খুনের ঘটনার মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা কতটা ভঙ্গুর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী কতটা অনিরাপদ, সেটি আজকে সামনে এসেছে। খবর পেয়ে রাত 2টার দিকে মেডিকেলে ছুটে যান উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে জরুরি বিভাগে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন তারা। শেষ পর্যন্ত শাম্যকে না দেখেই বেরিয়ে আসতে হয় তাদের। এ সময় কিছুটা অসুস্থতা বোধ করলে উপাচার্যকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিল করে ভিসি চত্বরে অবস্থান নেয় ছাত্রদলের কর্মী সমর্থকরা। 24 ঘন্টার মধ্যে যথাযথ পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দেন তারা। কি কারণে আজকে আমাদের ভাই শাম্যকে হত্যা করা হলো এবং কি ধরনের নিরাপত্তার ফাঁকফোকর ছিল এবং বিগত সময়ের ঘটনাগুলি অ্যানালাইসিস করে আগামীতে
সে ধরনের একটি নিরাপদ ক্যাম্পাসের যে সাধারণ শিক্ষার্থীর অধিকার রয়েছে সেই অধিকার তারা বাস্তবায়ন করবে। এই ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল আবারও। অপরাধীদের দ্রুত বিচারের পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকা আরও নিরাপদ করতে প্রশাসনের সুস্পষ্ট অবস্থান দেখতে চান তারা, যাতে আর একটি প্রাণও এভাবে ঝরে না যায়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক। ফিলিস্তিনের গাজা ও ইয়েমেনে ইসরায়েলের বর্বরতা ও মধ্যপ্রাচ্য জুড়ে তুমুল উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোরালো করার পথে সৌদি আরব। এই সুযোগে ইসরায়েলকে স্বীকৃতি ও পারস্য উপসাগরের নাম বদলাতে সৌদি যুবরাজ সালমানের মন গলানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিপুল অঙ্কের বিনিয়োগ চুক্তিও করেছে রিয়াদ। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ধর্ম ভিন্ন হলেও ওয়েস্টার্ন শিক্ষা দীক্ষা ও জীবনযাপনে অভ্যস্ত সৌদি যুবরাজ সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা বেশ পুরনো। বাইডেন আমলে সম্পর্কে ভাটা পড়লেও তা জোড়া লেগেছে আবার। তাই তো দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফর হিসেবে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরবকেই বেছে নিলেন এই রিপাবলিকান নেতা। ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণও দিলেন সালমান। সৌদি বিমান বাহিনীর F-15 জেট দিয়ে ট্রাম্পের এয়ারফোর্স 1 বিমানকে দেওয়া হয় নিরাপত্তা। রিয়াদের বিমানবন্দরে বেগুনি কার্পেট বিছিয়ে রাজকীয় সম্মান জানানো হয় বন্ধুকে। নিজে উপস্থিত থেকে ট্রাম্পকে স্বাগত জানান সালমান। রিয়াদে পৌঁছে যুবরাজ সালমানের সঙ্গে বৈঠকও সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট। বয়সে দুজনের বড় ফারাক থাকলেও এ সময় সালমানকে বন্ধু বলে উল্লেখ করেন ট্রাম্প। উচ্চ প্রশংসা করেন সালমান ও তার পরিবারের। King Salman, who's just we talk about a great man. That is a great man. আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। আমরা একে অপরকে দীর্ঘদিন চিনি ও পছন্দ করি। মহামান্য ক্রাউন প্রিন্স একজন অসাধারণ ব্যক্তি। আমি অনেক সম্মান বোধ করছি আবার ওই রাজ্যে আসতে পেরে। সালমান আমাদের ব্যতিক্রমী আতিথেয়তা করছে, যা কখনোই ভুলব না। 2017 সালে প্রথম মেয়াদে সৌদি সফরের কথাও স্মরণ করেন মার্কিন প্রেসিডেন্ট। উপসাগরীয় দেশটিতে বিনিয়োগে বন্ধু সালমানের সহায়তা চান তিনি। এবারে সফরে সেই কথাও রেখেছেন সৌদি প্রিন্স। যুক্তরাষ্ট্রের কাছ থেকে $142 বিলিয়ন অস্ত্র কেনার চুক্তিতে সই করেছেন, যা প্রতিরক্ষা খাতে ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ বলছে রিয়াদ। অংশীদারিত্ব আমাদের অর্থনৈতিক সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। বর্তমানে এই অঞ্চলের অর্থনৈতিক সহযোগী যুক্তরাষ্ট্র। দেশটির সাথে আমরা $600 বিলিয়ন অংশীদারিত্বের চুক্তি করেছি। সামনে দুদেশের এই অর্থনৈতিক সম্পর্ককে বহুদূর এগিয়ে নিতে চাই। চুক্তির আওতায় সৌদি সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক প্রশিক্ষণ ও সহায়তা দেবে ওয়াশিংটন। বাদশাহ সালমান বিমানবন্দর, সালমান পার্ক, কিদিয়া সিটি সহ মেগা প্রকল্পে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো। 2018 সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর দুদেশের সম্পর্কে ভাটা পড়লেও তা কাটিয়ে ওঠেন সৌদি যুবরাজ সালমান। তবে সৌদি আরবের সাথে ট্রাম্পের এই সম্পর্ককে ভালোভাবে দেখছে না বাকি মুসলিম বিশ্ব। তাদের অভিযোগ, যুবরাজ সালমান রাজতন্ত্র টিকিয়ে রাখতেই হাত মিলিয়েছেন আমেরিকার সাথে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।